নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 8 সেপ্টেম্বর আসাম সফর করবেন। ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদ্বোধন সহ গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ, একই দিনে ভোট গণনা, সন্ধ্যার পর আসবে ফলাফল। বাংলাদেশি চোরের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ান সহ 2 ভারতীয় নাগরিক। শিলচরে এইমস বা রিমস স্থাপনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডার কাছে আর্জি সাংসদ কনাথ পুরকাইস্তের। আপনি কি ব্লাড প্রেশার, হার্টবিট সমস্যা, বুকে ব্যথা, ধরফরানি, হার্ট ব্লকেজ ইত্যাদি সমস্যায় ভুগছেন? আপনার কি স্টেন্ট বসানো, পেসমেকার, অ্যাঞ্জিওগ্রাম কিংবা বাইপাস সার্জারির প্রয়োজন? 30 জুলাই শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিউট ইন্টারন্যাশনাল হাসপাতালের সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার শ্যামকুমার জি। সমস্যার সমাধানে কিংবা সেকেন্ড ওপিনিয়নের প্রয়োজনে আজই স্লট বুক করুন। ফোন নম্বর 9330686441। প্রথম 40 জনের জন্য থাকছে সম্পূর্ণ ফ্রি ইসিজি পরীক্ষা। কনসালটেশন ফি মাত্র 1000 টাকা। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, এখানে সমস্ত প্রকার ব্লাড টেস্টের সুবিধাও রয়েছে। এবারে দেখে নেব বিস্তারিত বিটিএন সংবাদ। প্রধানমন্ত্রী মোদীর 8 সেপ্টেম্বর আসাম সফর করবেন। ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীর উদ্বোধন সহ গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন। 29 আগস্ট আসছেন গৃহমন্ত্রী অমিত শাহ। 8 সেপ্টেম্বর আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসাম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার 1 বছরব্যাপী জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধন করবেন। আজ 1 আগস্ট গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী প্রথমে গোলাঘাট জেলার নুমালীগড় রিফাইনারি লিমিটেডে 4200 কোটি টাকা ব্যয়ে স্থাপিত জৈব ইথানল প্ল্যান্টটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি নুমালীগড়ে একটি সমাবেশেও ভাষণ দেবেন বলেন মুখ্যমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী মোদী দরং জেলার মঙ্গলদুয়ে যাবেন, যেখানে তিনি 3টি প্রধান অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 121 কিলোমিটার দীর্ঘ গুয়াহাটি রিং রোড, গুয়াহাটিতে কুরুয়া এবং নারেঙ্গীকে সংযুক্তকারী ব্রহ্মপুত্র নদীর উপর একটি সেতু এবং প্রস্তাবিত মঙ্গলদৈ মেডিকেল কলেজ হাসপাতাল সহ তিনি আরও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 29 আগস্ট গুয়াহাটি সফর করবেন, মুখ্যমন্ত্রী শর্মা জানিয়েছেন। এ সময় তিনি নতুন রাজভবন উদ্বোধন করবেন এবং সম্প্রতি সমাপ্ত আসাম পঞ্চায়েত নির্বাচনের বিজয়ী এনডিএ প্রার্থীদের সংবর্ধনা জানাতে গুয়াহাটিতে একটি সম্মেলনে যোগ দেবেন বলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, 8 সেপ্টেম্বৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া অসমলৈ আহিব। নুমলীগড় শোধানাগাৰত আমি এটা বায়ো ৰিফাইনেৰী বনাইছিলো ফিনলেণ্ডৰ এটা কোম্পানীৰ লগত সহযোগত চেম্ফলি বুলি। এই বায়ো ৰিফাইনেৰীটো সেকেন্ড বায়ো ৰিফাইনেৰী হ'ব। এই সেকেন্ড বায়ো ৰিফাইনেৰীটো প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই ৰাতিপুৱা উদ্বোধন কৰিব আৰু নুমলীগড় শোধানাগাৰতে তেখেতে এখন ৰাজহুৱা সভাত বক্তব্য ৰাখিব। নুমলীগড়ৰ পৰা তেখেত দৰঙলৈকে আহিব। দৰঙত তেখেতে 3টা কাম কৰিব। মঙ্গলদৈত তেখেতে শুভ অৰ্পণ কৰিব। গুৱাহাটী ৰিং ৰোড, যিটো 7000 কোটি টকা ব্যয় কৰি গুৱাহাটীত এটা ৰিং ৰোড হ'ব গৈ আছে, এই আঁচনিটো প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই উদ্বোধন কৰিব। দ্বিতীয় আঁচনি হিচাপে তেখেতে কুৰুৱা আৰু নাৰেংগী দলংখনৰ কামৰো শুভ উদ্বোধন কৰিব। থাৰ্ড প্ৰজেক্ট হিচাপে তেখেতে মঙ্গলদৈ মেডিকেল কলেজৰ এখনৰ কামৰো আধাৰশিলা স্থাপন কৰিব। এইখিনি কৰাৰ পিছত তেখেতে গুৱাহাটীলৈ আহিব। 5টা বজাৰ পৰা আমি ভূপেন হাজৰিকা ডাঙৰীয়াৰ জন্ম শতবাৰ্ষিকী অনুষ্ঠান আমি আৰম্ভ কৰিম। রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ, এদিন ভোট গণনা, সন্ধ্যার পর আসবে ফলাফল। জগদীপ ধনখড়ের ইস্তফায় শূন্য হওয়া উপরাষ্ট্রপতি পদটি পূরণ হবে আগামী 9 সেপ্টেম্বর।
নির্বাচন কমিশন উপরাষ্ট্রপতি ভোটের তারিখ প্রকাশ করেছে। 21 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে এবং 9 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যার মধ্যে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। আগামী 7 আগস্ট উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 21 আগস্ট। মনোনয়নপত্র যাচাই বাছাই 22 আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 25 আগস্ট। আগামী 9 সেপ্টেম্বর বেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে গণনা করা হবে এবং সন্ধ্যের মধ্যে ফলাফল আসবে। এর আগে 21শে জুলাই সন্ধ্যায় আচমকাই পদত্যাগ করেন জগদীপ ধনখড়। নিজের এক্স অ্যাকাউন্টে পদত্যাগপত্র শেয়ার করে এই তথ্য জানান। এর আগে তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন। এই আবহে জগদীপ ধনখড়ের ইস্তফা নিয়ে এখনও জল্পনা চলছে। পদত্যাগপত্রে স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করলেও তার পদত্যাগের কারণ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। দাবি করা হচ্ছে সরকারের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছিল। এই নিয়ে বহু অসমর্থিত দাবি করা হয়েছে। তবে সরকার বা জগদীপ ধনখড়ের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তাৎপর্যপূর্ণভাবে জগদীপ ধনখড় কৃষকদের ইস্যুতে তীব্র মতামত ব্যক্ত করেছিলেন। এছাড়া গত কয়েক মাসে বিরোধীদের সঙ্গে তার সম্পর্ক অনেকটাই মধুর হয়েছিল। বাংলাদেশি চোরের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত সীমান্তে কর্তব্যরত সীমান্তরক্ষী জওয়ান সহ 2 ভারতীয় নাগরিক। চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড়ের কাটিগড়ার কিন্নরখালে। জানা গেছে গত 2 মাস ধরে সরকারের তরফে সীমান্তের কাঁটাতারে বেড়া মেরামতের কাজ চলছে। প্রাপ্ত খবর মতে গতকাল বিকেলে কাঁটাতারের বেড়ার কাজ চলছিল। সে সময় 2 যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাজে ব্যবহৃত লোহার সামগ্রী চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে কর্তব্যরত বিএসএফ জওয়ান বাধা দেয়, কিন্তু সে বাধা না মেনে বাংলাদেশি যুবকেরা সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে বিএসএফ জওয়ান। এমত অবস্থায় কিছু দূর যাওয়ার পর আচমকা একদল বাংলাদেশি ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায়। এসব দেখে 2 ভারতীয় নাগরিক এগিয়ে এলে বাংলাদেশি দুর্বৃত্তরা ওদের ওপর হামলা চালায়, তাদের আহত করে পালিয়ে যায়। জানা গেছে আহত বিএসএফ জওয়ানের নাম সাইদুর রহমান। কাটিগড়া মডেল হাসপাতালে চিকিৎসা চলছে। এছাড়া আহত 2 ভারতীয় নাগরিক পবিত্র মোহন দাস ও নীতিশ রঞ্জন দেব। বাংলাদেশি মানুষ 2 জন। এরপরে গিয়া বিএসএফ ফৌজিরা কইছে যে রাখিয়া যাও, তখন তারা রাখছে না। ও গিয়া তারা তার মন্দির কিনারও ঢুকছে। আর আমরা 2 জন মানুষ পিছনে আসলাম। তারার রাইফল বা হাতে দিয়ে করিয়া মারছে অস্ত্র দিয়া। আপনি জখম হয়েছেন? হ্যাঁ, আমরা পিছনে তো বিএসএফ এর কেউ জখম হয়েছে? বিএসএফ এর জখম হয়েছে। তারার কিতা হয়েছে? তারার হাত ফাটিছে, একজনের হাত ফাটিছে, আচ্ছা, আর একজনের বাড়িছে হাতটা ফাটিছে না, আর একজনের বন্দুকের রাইফলের প্রথম ফাটিছে। মানে রাইফল একটা বাংছে। আপনার নাম কি? কিতা দিয়ে আক্রমণ করছে তারা? তারা কিতা দিয়ে আক্রমণ? জাটা বাসর লগে একটা জাটা গাতা থাকে, তার মানে আর 10 জন মানুষ তারা আইছে। আর দুইটাই লইয়া গেছেন গ্যাঙ্গর। আর বাকি গুণ দেশের যখন গেট খুলে নামছে, তখন তারা দৌড়িয়া আর 10 জন মানুষ আইয়া দেশের বাইরে। আর তখন আমরাও 2 জন আফগাইছিলাম। আফগানির সাথে সাথে আমারও মারছে, একটা বাড়ি দাদারাও মারছে। আর বিএসএফ দুম বাইরে এনে দিছে। ঘটনাটা কয়টা ওইটার সময় হয়েছে? তখন আজান দিলাইছে সন্ধ্যার, বিকালে বেলা একটা আজান দেয় 4:30। তো এই জায়গার নাম কিতা? কিন্নহাল। এমনি আমরা ঢাকা বেড়া চন্ডীনগর 2 আরে। আচ্ছা, আমরা কিন্নহাল বেশিরভাগ কই। আপনার নাম কিতা কিতা? পবিত্র মোহন দাস। আপনার? পবিত্র মোহন দাস। আমার নাম নিশিত রঞ্জন দেব। আপনারা এই ভিতরে কিতা লাগি আসলা? আমরা খেতো আসলা। প্রত্যেকদিন যাই? প্রত্যেকদিন যাই। মূল কথাটা হইল কি, তারা চুরি করার লাগি আইছে। তারা এঙ্গলটা চুরি করে লইয়া যার গিয়া। তখন বিএসএফ দেখিয়া, তখন গেটের সামনে তারা বিএসএফ গেছে গিয়া একটু জায়গা লামছেও। গেটের সামনে ফেক নানি, ফেক পর্যন্ত গিয়া লামছে। লামার বাদে গিয়া তখন গেছেন গিয়া
তখন 8-10টা মানুষ বিএসএফ রে বান্ধা তখন আমরাও আগুয়াইছি আগুয়ানির লগে লগে আমরাও বিএসএফ রে রক্ষা করা লাগে গেছিলাম কি আপনারা রক্ষা করার লাগে লগে গেছিলাম আমরাও তখন আর একটা জিনিস কইছেন তারা কইছেন প্লেগ মিটিং করিও গিয়া দেখবাই অবস্থা কিতা করি হতা বাংলাদেশে কইছে দাদিসে দেইতা কইছে। শিলচর এইমস নয়তো রিমস স্থাপনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডাকে আর্জি সাংসদ কণাদের। শিলচরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয়তো রিজনাল ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড মেডিকেল সায়েন্স স্থাপনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে আর্জি জানালেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। বর্তমানে রাজ্যের রাজধানী মহানগরী গুয়াহাটিতে রয়েছে এইমস, কিন্তু বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যের জনগণের কথা ভেবে শিলচরে এইমস বা এর সমতুল্য স্বাস্থ্য প্রতিষ্ঠান আবশ্যক। কারণ স্বাস্থ্যক্ষেত্রে বরাক সহ মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এমনকি মেঘালয়ের বিপুল সংখ্যক জনগণ শিলচর মেডিকেল বা স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানে ভরসা করেন। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে শিলচর মেডিকেলের পরিকাঠামো ও পরিষেবার ব্যাপক উন্নতি হয়েছে, কিন্তু এতদ অঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার তুলনায় শিলচর মেডিকেল যথেষ্ট নয়। প্রায় উন্নত চিকিৎসার জন্য এতদ অঞ্চলের জনগণকে গুয়াহাটি বা দেশের অন্যত্র পাড়ি দিতে হয়। উপরন্তু প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে উন্নত চিকিৎসার অভাবে বহু রোগী অকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন প্রেক্ষাপটে শিলচরে এইমস বা এইমসের মতো প্রতিষ্ঠান স্থাপন হলে স্বাস্থ্য পরিষেবায় স্বস্তি পেতে পারেন বরাক পার্শ্ববর্তী রাজ্যগুলোর 1 কোটিরও বেশি জনগণ। অতি সম্প্রতি নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে বিস্তৃত আলোচনা করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। গ্রীষ্মকালীন ছুটির সময়ে প্রায় 5 শতাধিক শিক্ষক শিক্ষিকার বদলির নোটিশকে ঘিরে গতকাল থেকে শ্রীভূমি জেলায় কিছু শিক্ষক শিক্ষিকার মধ্যে প্রবল অসন্তুষ্টি দেখা দিয়েছে। গ্রীষ্মকালীন ছুটির সময় প্রায় 5 শতাধিক শিক্ষক শিক্ষিকাদের বদলির নোটিশকে ঘিরে গতকাল থেকেই শ্রীভূমি জেলার কিছু শিক্ষক শিক্ষিকাদের মধ্যে প্রবল অসন্তুষ্টির সৃষ্টি হয়। সরকারের নীতি নিয়ম ভেঙে জেলা শিক্ষা বিভাগ প্রায় 5 শতাধিক শিক্ষককে বদলি করার অভিযোগ ছিল শিক্ষকদের। এজন্য গতকাল থেকে জেলা শিক্ষা বিভাগের এডিসি, শিক্ষা বিভাগের পরিদর্শকের দপ্তরে ভিড় করছিলেন বহু শিক্ষক শিক্ষিকা। এমনকি নেতা মন্ত্রীদের দাঁড়ে দাঁড়ে ঘুরছিলেন বদলির নির্দেশপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। শিক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করলে শিক্ষকরা জানতে পারেন জেলাভিত্তিক কমিটির তৈরি তালিকা অনুযায়ী তাদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি গতকালের দুপুরে জেলা গ্রন্থাগার মিলনায়তনে এক সভায় মিলিত হয়ে শিক্ষকরা এই বিষয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন। আজ কিছু শিক্ষক শিক্ষিকা জেলা আধিকারিকের দপ্তরে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন, আর জেলা আধিকারিক প্রদীপ কুমার দ্বিবেদী ধৈর্য হারিয়ে শিক্ষকদের উপর ক্ষুব্ধ হন। এমনকি জেলা আধিকারিকও জানান শিক্ষা বিভাগ যে সিদ্ধান্ত নিয়েছে সেই অনুযায়ী কাজ করতে হবে। कोई रिप्रेजेंटेशन ग्रुप में रिप्रेजेंटेशन देना सिविल सर्विस रूल्स के अगेंस्ट है, आपको पता है ये बात। और आप लोग बोल रहे हैं कि मैं बदतमीजी कर रहा हूं आप लोगों के साथ। आप लोगों को कल भी इन्हीं मैडम को कल मैंने समझाया था कि आपका जो भी इशू है आप মাস্টার এটার ক্ষেত্রে যেটা হয়েছে যে 8 to 10 কিলোমিটারের ভিতরে থাকবো, তাও এর আগে পড়াছিল 4 to 5, এটাও মানলাম। আমি নর্মালি 35 to 36 কিলোমিটারের মধ্যে চাকরি করি, এরপরেও আমার আরো ভিতরে এখন আমার 47 কিলোমিটার ভিতরে আমার 3টা গাড়ি বদলাইয়া 1.5 কিলোমিটার পায়ে হাঁটিয়া, একটা মানুষ সকালে উঠিয়া 3 গাড়ি বদলাইয়া 1.5 কিলোমিটার পায়ে হাঁটিয়া আবার রিটার্ন করে, এরকম কিতা পসিবল? এরকম তো কোনো কোনো নর্মস কোনো মানাই হয়েছে না, কোনো এসওপি কিচ্ছু মানা হয়েছে না। আমরা ট্রান্সপার অ্যাপ্লাই করছি, হয়েছে যারা ট্রান্সপারে অ্যাপ্লাই করছো তারা ডিসপোজ না হওয়া পর্যন্ত কোনো রেশনালাইজেশন হইতো না। অনলাইন ইয়েস, অতদিন সবে হয়েছে অনলাইনের কোনো কিছু তারা বালাই মানছে না, না মিউচুয়াল না সিঙ্গল কোনো কিছু না, সব কিছু এসওপির মধ্যে আছে। কোনো এসওপি মানা হয়েছে না, কোনো এসওপি মানা হয়েছে না। তারা মর্জি মতো তারা এটা লাইকে দাদাগিরি তারা যা ইচ্ছা করছে। এখন আমরা প্রেশারাইজ করা হয় যে তোমরা গিয়ে জয়েন করো, অথচ আমরা যদি এইসব জায়গায় গিয়ে জয়েন করি আমরা কোনোদিনও এখান থেকে বাইরে আইতে পারতাম না। এত জঙ্গলের মধ্যে সিপাই আমার স্কুল এই টিল্লার সিপাই জঙ্গলের মধ্যে আমার জায়গাটা পড়ছে বর্ধন। কংগ্রেস দলের অসংখ্য কর্মকর্তাদের নিয়ে শুক্রবার বিজেপিতে যোগদান করলেন ধলাইয়ের জিপির 7 নম্বর গ্রুপ সদস্যা রুবিনা সিংহ। ধলাই কংগ্রেসে বড় ধস।
শুক্রবার ইটখলাস্থিত বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সভায় ধলাই জিপির 7 নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য রুবিনা সিংহ অসংখ্য কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন। দলের জেলা সভাপতি রূপম সাহা সহ অন্যান্য নেতাকর্মীরা এদিন দলীয় উত্তরীয় পরে গ্রুপ সদস্য রুবিনা সিংহ সহ সকলকে দলে স্বাগত জানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জেলা সভাপতি রূপম সাহা জানান, রুবিনা সিংহের হাত ধরে ধলাই বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির ভিত আগামীতে আরও শক্তিশালী হবে। দলের আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে রুবিনা সিংহ সহ অসংখ্য মানুষের বিজেপিতে যোগদান করাতে দলের জন্য এক বড় মাইল ফলক। দলে থেকে শুধু রাজনীতি নয়, আগামীতে সমাজসেবাও করে যেতে পারবেন তারা। বিজেপির কর্মকর্তারা সবসময় সামাজিক কাজে নিয়োজিত থাকেন, যা অন্যান্য দলের ক্ষেত্রে সেটা দেখা যায় না। বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ধলাইয়ে ভালো সাফল্য অর্জন করতে পেরেছে। আগামী বিধানসভা নির্বাচনেও দল বিশাল ব্যবধানে জয়ী হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন রূপম সাহা। ধলাই বিধানসভার ধলাই জিপি 7 নম্বর গ্রুপের মেম্বার যিনি অনেক কংগ্রেসের কর্মকর্তা নিয়ে ভারতীয় জনতা পার্টিতে আজকে জয়েন করলেন, আর উনার স্বেচ্ছায় জয়েন করেছেন এবং উনার যে চিন্তাধারা আমি মনে করবো একটা সুষ্ঠু চিন্তাধারা। যে দল ভারতবর্ষ পরিচালিত করছে, যে দলের প্রতি উনার বিশ্বাস, আর এই দল শুধু রাজনৈতিক দল নয়, এটা একটা সামাজিক সংস্থান। আর বিজেপিতে আসলেই সোশিয়াল কিছু কাজ করা যায়, যেটা অন্য দলে সেই জিনিসটা হয় না। এখানে সবসময় ভারতীয় জনতা পার্টি কর্মকর্তারা সোশিয়াল অ্যাক্টিভিটিতে জড়িত থাকে। আর আপনারা দেখেন আজকালের দিনে বিজেপি যারা সোশিয়াল কাজ করতে পারেছেন তারা এই বিজেপিতে টিকতে পারবেন। সমাজের কাজ, রাষ্ট্রের কাজ, সমাজের কাজ করাটাই রাষ্ট্রের কাজ। তাই রাষ্ট্রের কাজে নিয়োজিত হয়েছে। আমি ওনাকে আজকে জয়েন করার জন্য আগামী দিনে দলাইতে আমরা গত পঞ্চায়েত নির্বাচনে আমরা ভালো রেজাল্ট করেছি। আগামী দিনে দলাইতে আমরা এই বিশ্বাস আছে অনেক সংখ্যক ভোট নিয়ে আমরা আগামীতে বিধানসভায় জয়ী হব। তার জন্য এই লক্ষ্যে ওনারা কাজ করবেন। আর আমরা খুব প্রাপ্তি যে মণিপুরী সম্প্রদায় আমাদের সঙ্গে জয়েন করেছেন। মণিপুরের সম্প্রদায়ের মধ্যে যে বিজেপির যে বিশ্বাস আছে আগামী দিনে থাকবে, আমরা ওনাদের সঙ্গে থাকবো। বিভিন্ন স্তরের শতাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন শুক্রবার। শিলচর ইটখলা স্থিত কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে আয়োজিত এক সভায় বিভিন্ন স্তরের শতাধিক পুরুষ ও মহিলা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। জেলা সভাপতি রূপম সাহার উপস্থিতিতে এদিন দলীয় উত্তরীয় পরিয়ে নবাগতদের বিজেপি দলে স্বাগত জানানো হয়। বিজেপি কর্মী অরবিন্দ দাস ও রাহুল ভট্টাচার্যের নেতৃত্বে এদিন মণিপুরী সম্প্রদায়ের সহ সভাপতি, অবসরপ্রাপ্ত 3 জন সেনা জওয়ান ও 2 জন স্কুল কর্মী সহ শতাধিক মানুষের বিজেপিতে যোগদান দলকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদী জেলা বিজেপির কর্মকর্তারা। যোগদান অনুষ্ঠানে সুব্রত দাস, প্রতাপ সিনহা, উজ্জ্বল ভট্টাচার্য, সজলকান্তি দাস, অজিত ভট্টাচার্য, বাণী ভূষণ সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। भारत माता की जय। यंग जनरेशन पेपर पर एजुकेशन हो गया। जय भारत माता की जय। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। আসামের মুখ্যমন্ত্রী যেভাবে এই বরাক উপত্যকা তথা নয় সমস্ত আসামের জন্য বিভিন্ন ক্ষেত্রে যেভাবে স্কিম দিয়েছেন, বরাকের উন্নয়নের জন্য, বরাকের কিছুদিন আগে অল্প জল হয়েছিল, তার সময় আমরা দেখেছি মুখ্যমন্ত্রী 2 দিনের মাথায় 2 বার বরাক উপত্যকা এসেছেন, যেটা ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী আসেননি। এই যে বরাকের প্রতি দরদ, বরাকের পরে যে চিন্তা, এই মুখ্যমন্ত্রীর কার্যকালে গতকালকে বদরপুরে একটা কথা শুনেছেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে যে বিরাট ওয়াটার সাপ্লাই স্কিম স্যাংশন হয়েছে বদরপুরের জন্য। আমাদের শিলচরে, নিউ শিলচরের জন্য ব্যবস্থা হচ্ছে। আমরা শিলচরকে আরো উন্নতি করার জন্য কয়েকদিনের মধ্যে দেখেছেন জিসি কলেজকে ইউনিভার্সিটি দরজা দেওয়া হয়েছে।
এইভাবে শিক্ষা ক্ষেত্রে থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে সরকার যেভাবে কাজ করছে, এই সরকারের কার্যকালে আমরা দেখেছি মানুষ যেভাবে বিজেপির দিকে এগিয়েছে তার প্রমাণ এখনো পেয়েছেন, বিগত দিনে পেয়েছেন। এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে কাছাড় জেলায় 15টা ব্লকের মধ্যে 14টা ব্লক ভারতীয় জনতা পার্টি দখল করেছে, একটা ব্লক নির্দলরা করেছে, কংগ্রেস এখানে 0 পেয়েছে। আর পঞ্চায়েত গঠনে ভারতীয় জনতা পার্টি 140-এর উপরে পঞ্চায়েত গঠন করেছে। আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি 119টা আঞ্চলিক পঞ্চায়েত বিজেপি দখল করেছে। এখানে প্রমাণ হয় যে কাছাড় জেলায় বর্তমান কংগ্রেস মানে একদম শেষ পর্যায়ে চলে গেছে। আর এই কংগ্রেসের কয়েক নেতা, এক নেতা আমি দেখেছি গতকালকে ব্লক হেরে ওনার মাথা নষ্ট হয়ে গেছে। আমি দেখেছি যে এই ব্লক গঠনে ওনারা চেষ্টা করেছিলেন ওনাদের নিজের। শ্রীভূমির শহরে 37 নম্বর জাতীয় মহাসড়ক অবরোধ করে কংগ্রেসের ব্যাপক প্রতিবাদ। শ্রীভূমি শহরের মধ্য দিয়ে যাওয়া 37 নম্বর জাতীয় মহাসড়কের মেরামতের নামে NHIDCL এর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। 10 মাস আগে 6 কোটি টাকায় মেরামত করা রাস্তার এখন চরম দুরবস্থা। জায়গায় জায়গায় রাস্তার মাঝখানে বিশাল বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। এজন্য সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে কয়েকদিন ধরে। NHIDCL এর রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির জন্য স্থানীয় বাসিন্দা ছাড়াও ই-রিকশা চালকরাও প্রতিবাদ করছেন। বিভাগীয় কর্তৃপক্ষের কোনো গুরুত্ব না দেওয়ার কারণে আজ কংগ্রেস ব্যাপকভাবে প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছে। গ্রামে গঞ্জে যে রাস্তাঘাটের দুরবস্থা, এই দুরবস্থার জন্য আমরা আজকে জেলা কংগ্রেসের প্রত্যেকটি শাখা সংগঠন নিয়ে আমরা আজকে আন্দোলনে নেমেছি। এই আন্দোলন আমরা চালিয়ে যাব। সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের স্থানীয় মন্ত্রী থাকা অবস্থায়ও করিমগঞ্জ যেভাবে রাস্তাঘাটের হাল হকিকত, তার জন্য আমাদের আন্দোলন চলবে। এবং সেই মন্ত্রী কি করেন, শুধু মুখে বুলি আড়ান কিন্তু কাজের কাজ কিছু করেন না। সেই মন্ত্রীকে আমরা দেখতে চাই না, আমরা কাজের মানুষ দেখতে চাই। তাই আগামীতে আপনারা কংগ্রেসকে আনুন এবং 26-এ কংগ্রেসকে এনে আজকে কংগ্রেসের হাত শক্তিশালী করুন। আজকে দেখুন দুর্গাপূজা এসেছে, দুর্গাপূজার আগে যদি রাস্তাঘাট না হয় তাহলে মানুষ বিপদে পড়বে। তাই আমি বলছি এই মন্ত্রীকে আমি ধিক্কার জানাচ্ছি, তিনি মন্ত্রী থাকার কোনো যোগ্য নয় এবং বিজেপির কোন নেতা থাকার যোগ্য নয়। আজকে করিমগঞ্জ শহরের অলিতে গলিতে যেভাবে প্রত্যেকটি রাস্তা, এক একটি নয়, মেইন রাস্তা থেকে প্রত্যেকটি রাস্তার দুরবস্থা, তার জন্য আমরা আমাদের কংগ্রেসের আন্দোলন আজকে থেকে শুরু করেছি। সেই আন্দোলন যতদিন পর্যন্ত রাস্তাঘাট ঠিক না হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে। উধারবন জিপি কার্যালয়ে গিয়ে প্রাক্তন জিপি সভানেত্রীর কাছ থেকে দায়িত্বভার সমঝে নিলেন নবনির্বাচিত জিপি সভানেত্রী কাকলি কর। উধারবন জিপি কার্যালয়ে গিয়ে প্রাক্তন জিপি সভানেত্রীর কাছ থেকে দায়িত্বভার সমঝে নিলেন নবনির্বাচিত জিপি সভানেত্রী কাকলি কর। এ মর্মে শুক্রবার উধারবন জিপি কার্যালয়ে নবনির্বাচিত জিপি সভানেত্রী কাকলি করের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উধারবন জিপিকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা। এদিনের সভায় বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক খৌনিশ চক্রবর্তী, উধারবন মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি নবরুণ চক্রবর্তী, উধারবন জিপি সভানেত্রী কাকলি কর, উধারবন জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা অমিতা চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। এদিন অনুষ্ঠানে সহ নির্বাচিত সব সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শেষে উধারবন জিপি অফিসের চত্বরে বৃক্ষরোপণ করা হয়। আমাদের আজকে এই জিপির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনার সাথে আমি উপস্থিত হইতে পারছি, এর লাগে আমি খুব আনন্দিত আর গর্বিত মনে করি। আর আপনার আশীর্বাদে আর আমার গ্রুপ সদস্যদের সমর্থনে আজকে আমি
গাঁও পঞ্চায়েতের সভানেত্রী দায়িত্ব দিলাম। আশা করি আগামী দিনে আপনারা উদাহরণে উন্নতির লাগি আমাদের গ্রুপ সদস্য বা সভানেত্রী উপসভানেত্রী সবে মিলিয়া কাজকর্ম যাতে উদাহরণের উন্নতি হয়। আর আমাদের বড়জ্যেষ্ঠরা যে কথাটাই আমরা কইছেন সবচেয়ে প্রথম তারা কথাটাই আমরা খেয়াল রাখবো, যাতে যা যা আমরা কইছেন সবচেয়ে প্রথম তারা কাজটা আমরা করতে পারি। আর সবচেয়ে হলো আজকে আমরা এই বড়জ্যেষ্ঠরা যে আইছেন আমরা এর লেগে তাদের আমি মন থেকে ধন্যবাদ জানাই যে তারা এই সময় পার করে আজকে আমরা এখানে জিততে আইছেন। আর আশা করি উত্তরবঙ্গের সকল জনসাধারণ, আমাদের মন্ডল, আমাদের এমএলএ স্যার, আমাদের নতুন জেপিসি, নতুন এপি সবাই যেন আমাদের সাথে থাকে। ধলাইয়ের জনপ্রিয় মাতৃভূমি ক্লাব আয়োজিত 16তম ফুটবল প্রতিযোগিতা শুরু হলো। উদ্বোধনী ম্যাচে জয়ী রাজনগর। ধলাই ক্রীড়া ও সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে শুক্রবার থেকে শুরু হয়েছে 16তম মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট। এদিন স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী খেলায় ব্রাইট স্টার ক্লাব রাজনগর দল 3-1 গোলে মথুরাপুর এফসি দলকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ব্রাইট স্টার ক্লাবের মাইকেল। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি রূপম সাহা। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস। বিশিষ্ট অতিথিদের মধ্যে বিজেপি কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল কান্তি রায়, জেলা পরিষদ সদস্য পুম্পিনাথ চৌধুরী, ধলাই নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস ও সহ সভানেত্রী সায়ন্তিকা গোস্বামী, শিলচর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশিস সোম প্রমুখ। আমরা জানি একটা এনজিও কিন্তু এনজিও নিজের শক্তিতে এই খেলা পরিবেশন করে। এটার মূল কারণ এই অঞ্চলে যাতে স্থানীয় আছে এখান থেকে যাতে প্লেয়ার সমস্ত প্রচার করে এবং বিভিন্ন অঞ্চলে যাতে সুনাম অর্জন করতে পারে, তার জন্য এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমি আজকের উদ্বোধনী ম্যাচে উপস্থিত হয়ে আপনাদেরকে মাতৃভূমিকে ধন্যবাদ জানাই। সময় নষ্ট না করে খেলা শুরু হওয়ার সময় হয়ে গেছে। আমি সবাই শুভেচ্ছা, শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই খেলার ফাইনাল পর্যন্ত সবাই উপস্থিত থেকে যাচ্ছে খেলাটিকে সুন্দর এবং শান্তি করে। আমি শুনেছি মাননীয় বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস মহাশয় একটি প্রস্তাব তুলে ধরেছেন। সেখানে শিলচরের 3টি দল এবং এখানে স্থানীয় একটি দল মিলে একটি লীগ পর্যায়ের খেলার উনি প্রস্তাব রেখেছেন। অত্যন্ত ভালো প্রস্তাব এবং এই প্রস্তাবের মাধ্যমে খেলা অনুষ্ঠিত হওয়ার পর অবশ্যই এখানকার ফুটবলের যে মান রয়েছে সেই মান আমরা আরও বেশি করে যাচাই করতে পারবো। আমি ওনার প্রস্তাব এখান থেকে নিয়ে যাচ্ছি। অবশ্যই আমি সংস্থার অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার ইতিবাচক দিক যাতে আমরা পাই তার একটা আন্তরিক প্রয়াস আমার ব্যক্তিগতভাবে থাকবে। আর এই প্রতিযোগিতা দীর্ঘজীবী হোক। এখানকার অনেক ফুটবলার আমরা
জানি অনেক প্রতিভাশালী ফুটবলার আছেন। এই টুর্নামেন্ট থেকে ধলাইয়ের খেলোয়াড় বাছাই করা হোক, ধলাই থেকে একটা টিম তৈরি করা হোক, ধলাই ব্রাদার্স নামে বা যে কোনো নামে ধলাই টিম হবে। আর শিলচর ডিএসের আন্ডারে যে দলগুলো খেলে তা থেকে 3টা ফুটবল টিমকে এখানে এনে এই ধলাই মাঠে এনে একটা টুর্নামেন্ট করা হোক। এই টুর্নামেন্ট হলে কি হবে যে আমরা ধলাইবাসী আমরা বুঝতে পারবো যে আমরা ধলাইয়ের ছেলেরা ফুটবলে কতটুকু উন্নতি করেছে। এখানে আমাদের ছেলেরা যখন এখানে শিলচরের টিমের সঙ্গে খেলবে তখন ভালো খেলোয়াড় যারা তারা এই শিলচরের টিমের চোখে পড়বে, তখন শিলচরের কোনো টুর্নামেন্ট টিমে চান্স পাবে, শিলচর থেকে রাজ্যের চান্স পাবে, রাজ্য থেকে আমাদের ন্যাশনাল লেভেলে চান্স পেতে পারে। কাজেই এই ধরনের টুর্নামেন্ট হওয়া অত্যন্ত জরুরি। আমাদের মধ্যে যারা উপস্থিত আমাদের মাননীয় বিধায়ক প্রধান সম্পাদক খুদ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে নবনির্বাচিত ইউনাইটেড ক্লাবের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন। খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে নবনির্বাচিত ইউনাইটেড ক্লাবের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানটি ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত হয়। প্রথমে খোঁজ সংস্থার সভাপতি ডক্টর এম মাসুমকে উত্তরীয় দিয়ে বরণ করেন ক্লাবের সভাপতি শ্যামল পাল, খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর, সহ সাধারণ সম্পাদক রেজওয়ান খান, ক্রীড়া সম্পাদক তাহেরা লস্কর, কোষাধ্যক্ষ কামাল লস্করকে একে সবাইকে বরণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট শ্যামল পাল, ডক্টর এম মাসুম, ভাইস প্রেসিডেন্ট রাজকুমার পাল ও প্রদীপ পাল, সাধারণ সম্পাদক জওহরলাল পাল, সজল লস্কর, প্রতীশ পালকে কাজল পাল প্রমুখ। এছাড়া 12 জন টেবিল টেনিস উদীয়মান খেলোয়াড়দের হাতে একটি করে টি শার্ট তুলে দেওয়া হয়। ইউনাইটেড ক্লাবের টেবিল টেনিস খেলার জন্য আগামীতে খোঁজ সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। একটু ঘুরিয়ে দাঁড়ান জনক ওই দিকে দেখো। বিটি নিউজ শেষ করার আগে বিশেষ খবর দেখে নেব আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 8 সেপ্টেম্বর আসাম সফর করবেন। ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদ্বোধন সহ গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ, একই দিনে ভোট গণনা, সন্ধ্যার পর আসবে ফলাফল। বাংলাদেশি চোরের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ান সহ 2 ভারতীয় নাগরিক। শিলচরে এইমস বা রিমস স্থাপনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডার কাছে আর্জি, সাংসদ কনাথপুর কাইস্তে। বিটি নিউজ এখনকার মতো পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিটি নিউজ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য আবারও প্রত্যেক দর্শকদের জানাচ্ছি অনেক ধন্যবাদ।